এভরিওয়ান, আপনাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই ঘর বারান্দা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম এইদিকে জামা কাপড়গুলো সার্ফের জলে দিতে। আর ওই যে ডোডোর পাপা যেই জামাটা পরে গেছিলো প্যান্টটা, সেই জামাটা তো আমি কেচে দিয়েছি আগের দিন, কিন্তু প্যান্টটা যেন তো অনেকটা মোটা ছিল, 2-3 দিন সময় লাগবে বলে প্যান্টটা আর সেদিন কাচিনি। একটু হাতে সময় নিয়ে আজকে কাচলাম, যেহেতু প্যান্টটা 2-3 দিন সময় লাগবে, ঘরেও কিন্তু মেলে রাখতে হবে। আর এদিক দিয়ে নাইটিগুলোও একটু সার্ফ জলে ভিজিয়ে দিলাম। এই নাইটিগুলো ঘরে এক পাশে রেখে গেছিলাম, মানে বাপের বাড়ি যখন গেছিলাম জানেন তো তখন সেই নাইটিগুলো রাখা ছিল, সেই জন্য এখন ভাবলাম একেবারে নাইটিগুলো কাচা ধোয়া করেই পরবো। তো এইদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে চলুন ওই দিক থেকে যাই রাতের যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো বের করে নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো আজকে না একটু অন্যরকমভাবে আমি ইন্ট্রোটা দিলাম। তোমাদের ভাল লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এদিক দিয়ে আমের আটিগুলোও না এখানেই ফেলে রাখি, কেন জানেন তো? কারণ এখন তো গ্রীষ্মকাল চলছে, এরপরেই না বর্ষাকাল আসবে, তখন এইখানে আমের আটিগুলো থেকে গাছ জন্মাবে। আর আমাদের এই গ্রামে আমের আটিগুলো জানো তো 2 টাকা 1 টাকা করে পিস হিসাবে বিক্রি হয়। এই আমের আটিগুলো ওই তোমার যখন শ্রাবণ মাস শেষের দিকে তখন কিন্তু বাড়ি বাড়ি কিনতে আসে নার্সারি থেকে লোকজন, তো তখন এসে না এই আটিগুলো নিয়ে যায়, মানে গাছ শুদ্ধ, তখন যা হয় টাকা দিয়ে যায়। অনেকে যেন 100 টাকাও আবার বিক্রি করে দেয়। তো দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো কতটা এগিয়ে গেছে। ওদিক দিয়ে ঝাঁটাটা যেন তো ওই সানসেটের তলায় রেখে দিয়েছিলাম, কারণ হলো কালকে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ঝাঁটাটা বাইরে থাকলে পুরো পচে যাবে। আর এই ঝাঁটাটা দিয়ে একটু পিঠটা চুলকে নিলাম, কি করব, এখন বর্ষাকাল, এই যে 1-2 বার বৃষ্টি হওয়াতে এত মশা হচ্ছে চারিদিকে, এই কাজ করতে গেলে কোথাও কামড়াবে না যেন, এই পিঠের মধ্যে কামড়াবে। আর ওই জায়গাটাই তো তোমার মানে কি বলবো, চুলকানো যায় না, সেই জন্য এই ঝ্যাঁটা ম্যাটা থেকে হাত দিয়ে কিন্তু আমি চুলকে নিই। অবশ্যই একটু পরে স্নান সেরে নেবো, সেই জন্য আরও একটু চুলকালাম। তো বন্ধুরা, ওইদিকে কথা বলতে বলতে রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেগুলো এদিকে নিয়ে এসেছি। তো এখন কাজ বলতে জানো সকাল সকাল করে নিই, তো তাই খুব সুন্দরভাবে ঝটপট করে সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়। তো চলো এই কাজগুলো সারতে সারতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ি। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, না গো সরি, সামটাইম শরীরটা ভালো লাগে না, ও ডক্টর 6 মান্থ বেড রেস্ট নিয়েছে, তো বোঝোই সংসারে বাচ্চা সামলে ফুল রেস্ট হয় না। হ্যাঁ গো, সত্যি কথাই, জানো তো এই যে সংসারে বাচ্চা থাকলে রেস্ট হয়তো কাজকর্মে রেস্ট নেওয়া যায়, কিন্তু সংসারে যাবতীয় কাজ না থাকলেও বাচ্চাকে সামলানোটাও কিন্তু একটা বড় কাজের মধ্যেই পড়ে, তাই আমাদের মেয়েদের আর বেড রেস্ট নেওয়া হয় না। আচ্ছা দিদিভাই, তোমার বাচ্চার কত বয়স আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার কড়াইটার মধ্যে কিন্তু সার্ফ ছাই লেপে দেওয়া হলো। আবারও আস্তে আস্তে সেই নিত্যদিনের কাজগুলোর মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলছি। এরই মধ্যে স্নান কমপ্লিট হয়ে গেল, এদিক দিয়ে নাইটিটাও ধুয়ে নিয়ে চলে আসলাম। আর যেন তো জল কাঁচা করেছি, সার্ফ দিয়ে আর কাচলাম না, ভেবেছিলাম অল্প মতো সার্ফ দিয়ে একটু কাঁচা ধোয়া করে নেবো, কিন্তু কি বলতো, ডোডোর তো শরীরটা এখনও বড্ড খারাপ, সেই জন্য ও না আমাকে বেশিক্ষণ কোনো কাজেই সময় দিতে পারছে না, মানে আমাকে ছাড়তেই চাইছে না, ওর কাছেই রেখে দিতে চাইছে। তাই এখন যেন তো যত পারছি শর্টে কাজগুলো সেরে নেওয়ারই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু এই দড়িতে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর আজকে দড়ি ভর্তি জামা কাপড় মেলা হয়েছে। এদিক দিয়ে স্নান সেরে পুজো দেবো, তো পুজো দেবো বলেই তুলসী পাতাগুলো গাছ থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর গাছটা এই বৃষ্টির কারণে কি রকমভাবে তোমার শুয়ে পড়েছে, দেখেছো? কি আর করবো, শুয়ে পড়েছে বলে আমিও কিন্তু বসে বসে তুলসী পাতাগুলো তুলছি। আর জানো তো, ঠাকুরকে সেবা দিতে এইসব তুলসী পাতা ফুল এই তুলে না পুজো দিলে, আবার জানো তো না খেয়ে পুজো দিলে মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি লাগে। আর বেশ কদিন ধরে হলো নিজের মনের মধ্যে একটু অশান্তি চলছিল, দুমনামনি, তো সেই কারণে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য ভগবানের কাছে আমি তোমার
প্রমিসই বলতে পারো করেছি যে না খেয়ে দিয়ে আমি একেবারে সকাল সকাল ঠাকুরকে স্নান সেরে পুজো দিয়ে দেবো। ওদিক দিয়ে তুলসী পাতাও হয়ে গেল আনা, আর এদিক দিয়ে চন্দন কাঠেও কিন্তু ভালো করে চন্দনটা ঘষে নিচ্ছি। আর জানো তো এই চন্দন কাঠে চন্দনটা ঘষে নেওয়ার পর যে সেন্টটা বেরোয় না, কত সুন্দর লাগে। অবশ্য এখন বলে চন্দন কাঠগুলো নাকি অরিজিনাল হয় না, চন্দন কাঠের সেন্ট দিয়ে নাকি বানানো হয় এমনি কাঠে। জানি না এই কথাটা কতটাই সত্যি বা কতটা মিথ্যা, আমার না ভীষণ জানার ইচ্ছা আছে জানো। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে ঠাকুরের বুকে চরণে তুলসী পাতা ফুল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা সেরে নেওয়ার পর এই যে আমার চুড়িদারটা ছিল না, যেদিন এসেছিলাম সেদিনই চুড়িদারটা কিন্তু সার্ফ জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এই যে রোদ্দুর ওঠে না, বৃষ্টি, এইসবের কারণেই কিন্তু চুড়িদারটা ভালো করে শুকিয়ে হয়ে ওঠেনি। তো এটা যেন চুড়িদারও বলা চলে না, এটাকে আনারকলি চুড়িদারই বলা চলে। এই চুড়িদারটা না আমার বড্ড প্রিয় জানো, ভীষণ প্রিয় জিনিস, কি বলবো। এটা আগের বছর দুর্গাপুজোয় উঠেছিল, আমাদের এদিকে সব মেয়েরা মোটামুটি পরছিল, তো এটা দেখে খুব নিতে ইচ্ছা হয়েছিল। যাই হোক, পুরনো রুটিনে আবারও ফিরে আসলাম। তো এই দিক দিয়ে প্রথমেই কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি উনানটা। আর উনানটা না এখন ধরতেই চায় না জানো, কারণ কি বলো তো, যে টানা বৃষ্টি হচ্ছে, হয়তো অনবরত হয়ে চলছে না, কিন্তু প্রতিনিয়ত একটা টাইম মেনটেন করে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নিচ থেকে জল ওঠে, আর ছাইগুলো না জল সোপ করে, সেই কারণে ছাইগুলো ভিজে থাকাতে যেন তো উনানটা জ্বলতেই চাইছে না। তাই যত পাচ্ছি পাতা কুটু কাটো দিয়েই উনানটাকে প্রথমে ধরিয়ে নিচ্ছি। তবুও যেন তো কি বলবো, বৃষ্টিতে দিনে বর্ষার দিনে স্যাঁত স্যাঁত ভাবটা যেন রয়েই গেছে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু বড়িগুলো ভেজে তুলে নিলাম। আর জানো তো এখন যা বাজার দর, দ্রব্যমূল্য দিনে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। নুন আনতে পান্তা ফুরে এই অবস্থায় আমাদের হয়েছে। তাই জানো তো এদিক দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা জমিতে একটু তোমার পালং শাক হয়েছিল, সেখান থেকে না পালং শাক তুলে আনা হয়েছে। তো পালং শাকগুলোই আজ রান্না করব, সেটাই বললো ডোডোর পাপা। আর পালং শাকগুলো তুলে আনা হয়েছে, ওনারাই বলেছিল যে নিয়ে যেতে, ওরা নাকি জমি ছেড়ে দিয়েছে। জমি ছেড়ে দেয় বলে জানো, মানে এই ধরো চাষ করার পর যে ফসলগুলো তুলে নেয়, তারপরে যেই ফসলগুলো থেকে যায় সেটাকে বলা হয় নাকি জমি ছেড়ে দেওয়া। তো জমি ছেড়ে দিয়েছে বলেই কিন্তু আরও নিয়ে আসলো। ঘরে অবশ্য সেরকমভাবে সবজি ছিল না, সবজি না থাকায় ডোডোর পাপা আমাকে বললো পরে যাবো গিয়ে তোমার সবজি নিয়ে আসবো, দিয়ে রান্না হবে। আর এখন তো বললামই যা অবস্থা, সেই কারণে কিন্তু পাওয়া গেল বলে খুবই ভালো হলো, রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম। ঘরেও কিন্তু মোটামুটি আনাজপাতি ছিল, সব ছিল না, তবুও যেটুকু ছিল সেটুকু দিয়ে সংসারটা চালানো হয়ে যাচ্ছে। আর জানো তো সংসারটাকে যদি এভাবে বুঝে শুনে চালানো হয় না, তাহলে সংসারে দেখবে অভাব আর কমতি ভাব কখনোই আসে না। আমি জানো তো যদি দেখি দুটো সবজি রয়ে গেল, তার মধ্যে একটা সবজি রেখে আরেকটা সবজি রাখি, রান্না করি। কারণ কি বলো তো, যদি দুটো সবজি রান্না করা হয় পরের দিনের কথা না ভেবে, তাহলে কিন্তু সংসারে অভাব অবশ্যই এসে দাঁড়াবে। তাই তো প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় এটা করাই উচিত, যে সবজি যাই হোক একটু একটু করে সঞ্চয় করে রাখার জন্য। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়েও আমার রান্না হয়ে গেছে। ওই রোজকার সবজি থেকে একটা দুটো বাঁচিয়ে আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে ফেললাম। এভাবে সংসার চালাই বলে এত সুখীভাবে সংসারটাকে মেনটেন করতে পারছি। আর ওই যে বড়িগুলো ছিল হাতে গুনে, সেই সমস্ত বড়িগুলো দিয়ে নামিয়ে নেওয়ার আগে নিলাম। তো এদিক দিয়ে শাকটাও রেডি, আলু দিয়ে মূলো বেগুন তারপরে রয়েছে বড়ি দিয়েই করলাম। আর এদিক দিয়ে কিছুটা বেগুন তোমার ভাজবো বলে কেটে রেখেছিলাম। তো বেগুনগুলোই আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই বেগুন ভাজা হলে জানো তো আমাদের বাড়িতে সবারই ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে গরম ভাতে এই বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা যদি না হয়, সেই স্বাদ মানে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। দেখেছো, গল্প করতে করতে আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ওরকমভাবে খেতে না আমি ভীষণ পছন্দ করি জানো।
যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু বেগুন ভাজাটা হলো আর তেলটা একটু খড়িয়ে নিলাম, আর এদিক দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জানি না এই ডাঁটা আলুর তরকারিতে কি ফোড়ন দেয়, কিন্তু কি বলতো, আমি শুনেছি যেটা বেটে দেয় তার মধ্যে একটা কিছু যদি ফোড়নে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সত্যি বলতে তরকারিটাও কিন্তু মন্দ হয়নি। আর এই ডাঁটাগুলো তো আমাদের এখানে বলে কাটুয়ার ডাঁটা, আর এই ডাঁটাগুলো না সবেতেই চলে। তুমি মাছ দিয়ে আলু দিয়ে ঝোলের মধ্যেও দিতে পারো, এরকম শুধুও খেতে পারো, আবার মাছ তরকারিতেও খেতে পারো। যাই হোক, তরকারি পর্ব শেষ। ওদিক দিয়ে কিন্তু ডোডোকে স্নান করারও প্রস্তুতি আমার চলছে। আর জানো তো, জাল দিতে দিতে লাস্টে একটা আঙারের কাঠ বেশি হয়ে গেছে, ওদিক দিয়ে আঙার কাঠটা রেখে দিয়েছি। আর একটু একটু করে ধোঁয়া উঠছে, ভয়ও লাগছে জানো। অবশ্য এখন বর্ষাকালের মতোই তো চলছে আবহাওয়াটা, সেই কারণে কিন্তু তোমার ভয়টাও কম আছে। ভাতটা হয়ে গেছে, এখন বাজে সময় হলো ওই তোমার একটা মতো। একটা ভাত নিয়ে নিচে টিপে দেখলাম, তাও ভাতটা দেখছি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো তো সবাই খুব শক্ত ভাতও পছন্দ করেন না, আবার খুব নরম ভাতও পছন্দ করেন না, মিডিয়াম যেই ভাতটা থাকে সেইটাই। আর দেখেছো আজকে কিন্তু জালটা অনেকটাই বেঁচে গেছে, অন্য অন্য দিন এটা ওটা গোচা দিয়ে দিয়ে রান্নাটা সারতে হয়। ভাতের ফ্যানটাও গালিয়ে নিলাম। ওদিক দিয়ে ডোডোকেও মুখের মধ্যে চলছে আমার বলি যে চল স্নান করবি, তাড়াতাড়ি করে খেলনাগুলো গোটা। ওর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে জানো। তো উনুন শালটাও ভালো করে ছাদ দিয়ে নিলাম। আর সকাল সকাল স্নান সেরে নেওয়াতে মাথা থেকে একটা যেন স্নানের চিন্তাটা দূর হয়েছে। না হলে জানো তো ডোডোকে ঘুম পাড়ানোর পরই ঝটপট করে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, যেহেতু ওকে ঘুম পাড়ানোর পর যদি আমি স্নানে যাই উঠে পড়লে ভীষণ কান্নাকাটি করে, তখন কেউই পারে না সামলাতে। আর উনুন শালটা যেহেতু ঝাঁট দিয়ে রাখলাম, সেই কারণে উনুন শালটাও একটু ভালো করে তোমার গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছিলাম। আর বর্ষাকালে তো এরকমভাবে লেপে রাখতে হয় বেশি করে জানো। এমনি শীতকাল গ্রীষ্মকালে তোমার অন্য সময় সকালে টেনেও মানে তোমার লেপেও তুমি রাখতে দিতে পারো, কিন্তু টেনে নেয়। আর বর্ষাকালের সময় টানতেই চায় না, তখন আগের থেকেই লেপে রাখতে হয়। ওদিক দিয়ে কাজ টাজ কমপ্লিট, এদিক দিয়ে দুধ এলো, দুধটাও নিয়ে জালে বসিয়ে দিয়েছি। তো দুধ জাল হতে হতে আমি ভাবলাম বোতলগুলো কিছুটা খালি আছে, সেই সমস্ত বোতলগুলোই যদি জল ভরে রাখা যায় তাহলে কিন্তু আমার কাজটা অনেকটাই হয়ে যায় সুন্দরভাবে। তো বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সংসারের কাজগুলোও কিন্তু একটা লক্ষ্মীমন্ত ঘরের বউয়ের উদাহরণ। যাই হোক, এই বোতলের জলটা যে ভরছি তোমরা দেখছো না, এই বোতলের জলটা না আমরা ঘরে রেখে দিই, যেহেতু আমাদের ঘরগুলো এটাও মানে একটা এদিকে একটা ওইদিকে, সেই কারণে রাতে জল তেষ্টা পেলে উঠে যেতে হয় না। ঘরেই রাখা থাকে এক বোতল করে জল, সারাদিনে চলে যায় সবারই বেশ ভালোভাবে। আর এই বোতলটার অবস্থা দেখেছো, এই বোতলটা না ডোডোর পাপাকে দিই জল খেতে, ওনা জল খেতে খেতে এরকমভাবে অবস্থাটা করেছে। যাই হোক, যেদিন ধোবো জানো তো সেদিন না বোতলটা একটু ঠিকঠাক করে ধুয়ে নেবো। আর যখনই এরকমভাবে ঠিক করা হয় না তার কিছুক্ষণ পরই ওরকমটা করে দেয়। কাজকর্ম শেষ, হাতে পায়ে সাবান দিয়ে দিচ্ছি জানো তো। তোমার রান্নাবান্না শেষে মনে হয় যে একটু স্নান সারি, কিন্তু করছি না কি বলতো, নিজের কথা আর নিজের সন্তানের কথা ভেবে। আমি যদি স্নান করি না তাহলে আমার ঠান্ডা লাগলে ডোডোরও কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। ওর এমনিতেই জ্বর ঠান্ডা চলছে, তা ওর এমনিতে একটু একটু করে সারছে, তো তখন যদি লেগে যায় তখন কিন্তু আরও কষ্ট পাবে আর আমারও প্রচুর কষ্ট হবে। তাই আর কি করব, কোনোই অবধি সাবান হাতে মেখে নিলাম, আর পায়েও কিন্তু হাঁটু অবধি সাবান মেখে মুখে একটু সাবান ঘষে নিলাম। এরকমভাবে আজকের কাজগুলো কিন্তু সমস্তটাই সেরে নিলাম। তো বন্ধুরা চলুন এখানেই আজকের মতো ব্লগটা শেষ করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আর জানো তো এরকমভাবে মানে মুখে হাতে সাবান টাবান নেওয়ার পর যখন একটু ফ্যানের তলায় গিয়ে বসলাম না, অনেকটাই শান্তি লাগলো। আর আজকে কাজগুলো হয়েওছে, ঘরে ঢুকেছি আর ওই সময় তোমার হয়েছে কি বৃষ্টি শুরু। ভাবলাম যা কপালের জোরে আজ বেঁচে গেলাম, হয়তো কাজকর্মগুলো যদি একটু একটু পড়ে থাকতো তাহলে কিন্তু ঘরে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হতো, বা বাইরে থাকতে থাকতে বৃষ্টিটা পড়তো। যা হয় ভালোই হয়। আজকের মতো এখানেই শেষ করলাম।